শুভ অপরাহ্ন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের উইকলি ইন্টারন্যাশনাল ওয়েবিনার অন ইন্ট্রোডাকশন টু পিটিই। আমি মাহমুদুল হাসান, টিচিং অ্যাপ্রেন্টিস ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট, কাজ করছি ডিপার্টমেন্ট অফ ইংলিশের জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকে ইন্ট্রোডাকশন টু পিটিই নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন মিস সামিনা মোবিন, যিনি বর্তমানে কাজ করছেন বিজনেস অ্যানালিস্ট ইন Progenesis হোল্ডিংস প্রাই লিমিটেড। তিনি এর আগেও কর্মরত ছিলেন ফর্মার টিউটর ইন মেলবোর্ন পিটি স্টাডি সেন্টার, মেলবোর্ন। সো চলুন আর দেরি না করে আমাদের অনুষ্ঠানটি শুরু করা যাক। Good evening everyone. আমার নাম সামিনা মোবিন। আমি 6 বছর যাবত অস্ট্রেলিয়া আছি, মেলবোর্নে। আমি এখানে পিটি এক্সাম দিয়েছি 3 বছর আগে অলমোস্ট। আর তারপর আমি 8-9 মাসের মতো পিটি টিউটর হিসেবে কাজ করেছি মেলবোর্ন পিটি স্টাডি সেন্টারে। তো আজকের এই স্লাইডে আমরা ডিসকাস করব যে ইন্ট্রোডাকশন টু পিটি অ্যাজ অ্যান ওভারভিউ, যে এক্সামটা কিভাবে স্ট্রাকচার, স্কোর কিভাবে করা হয়। তো শুরু করা যাক। পিটি বলতে গেলে পিয়ারসন টেস্টিং অফ ইংলিশ, যেটা ফুল ফর্ম, এবং এটি হচ্ছে ফুললি কম্পিউটারাইজড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, যেটাতে আপনার পুরো এক্সাম সহ স্কোরিং সবকিছুই আপনার কম্পিউটার দ্বারাই করা হয়। এখানে কোনো হিউম্যান ইন্টারাকশন নেই পুরো এক্সামে, এবং এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড এখন অনেক দেশে অ্যাকসেপ্টেবল। আপনি পিটি কন্ডাক্ট অনেক কান্ট্রি এখন পিটি অ্যাকসেপ্ট করে, এবং আপনারা যেভাবে স্লাইডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আপনার স্টুডেন্ট ভিসা, আপনি যদি বিদেশে স্টুডেন্ট ভিসা যেতে চান, কিংবা বিজনেস পারপাস কিংবা রেসিডেন্সি পারপাসের জন্য এটা অনেক বেশি এখন অ্যাকসেপ্টেবল। এখন থেকে 6 বছর আগে আমি যখন এখানে আসলাম তখন আইএলস মেইন ছিল, তখন বাংলাদেশে পিটি অ্যাকসেপ্ট হতো না। তো আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য অনেকটা নিউ কনসেপ্ট ইন টার্মস অফ পিটি ইন গিভিং দ্য এক্সাম। তো পিটি আইএলস এর মতোই আপনার জেনারেল এবং একাডেমিক দুইভাবে ডিভাইড করা। এখানে হচ্ছে আপনার পিটি একাডেমিকটা মেইন, যেটা আপনার অস্ট্রেলিয়া, ইউএস, ইউকে কিংবা কানাডা, সিঙ্গাপুর, নিউজিল্যান্ডের জন্য এটা অ্যাকসেপ্টেবল, এবং জেনারেলটা হচ্ছে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন মোস্টলি ইউরোপিয়ান কান্ট্রিজের জন্য এটি অ্যাকসেপ্টেবল। এখন পিটি হচ্ছে আপনি যখন এক্সাম দেবেন, আপনার রেজাল্ট স্কোর কার্ড যখন আসবে, যেটা ইমিডিয়েটলি চলে আসে। এখানে আমি যখন এক্সাম দিয়েছিলাম আমার একদিনের মধ্যেই চলে আসছিল, এবং হাইয়েস্ট হলে আপনার 2 থেকে 3 দিন লাগতে পারে রেজাল্ট আসতে। তো যেদিন আপনার রেজাল্ট স্কোর কার্ডটা ইস্যু হয়, সেই ডেট থেকে নিয়ে নেক্সট 2 বছর পর্যন্ত আপনার পিটি স্কোর কার্ডটি ভ্যালিড। অস্ট্রেলিয়ার জন্য ইন স্পেসিফিক আপনার ইমিগ্রেশন পারপাসে আপনি যদি ওয়ার্ক ভিসা বা আপনার টেম্পোরারি রেসিডেন্সি, পার্মানেন্ট রেসিডেন্সি, যে কোনো ধরনের ভিসার জন্য আপনি যদি পিটি এক্সামটা দিয়ে থাকেন, তাহলে ওইটা 3 বছরের জন্য ভ্যালিড থাকে। Although the scorecard shows 2 years of validity in it, but ইমিগ্রেশনের জন্য এটা 3 বছরের জন্য ভ্যালিড। রিকোয়ারমেন্ট বলতে গেলে পিটির জন্য কোনো নতুন রিকোয়ারমেন্ট নেই, জাস্ট লাইক আইএলস, এটার জন্য আপনার আলাদাভাবে কোনো ধরনের রিকোয়ারমেন্টের দরকার হয় না। স্লাইড নাম্বার 3, যেটা হচ্ছে আপনার পিটিই টেস্ট ফরম্যাট। এখন in terms of IELTS, PTE test format totally different. যেমন আপনার IELTS-এও 4টা মডিউল থাকে, ওইভাবেই পিটিইতেও 4টাই মডিউল আছে, স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং। কিন্তু এই 4টা মডিউলে ডিফারেন্ট টাস্ক অ্যাসাইন থাকে, এবং এই টাস্কগুলো সম্পূর্ণভাবে IELTS থেকে আলাদা। তো এখানে আমি একটা ওভারভিউ দিতে চেয়েছি এই স্লাইডে। তো প্রথম যে টাস্কটা থাকে সেটা হচ্ছে আপনার স্পিকিং, এবং ওই টাস্কের ভিতরে আপনার 5টা বিভিন্ন ধরনের টাস্ক অ্যাসাইন থাকে। ফার্স্ট, আমি টাস্কগুলোর নামটাও লিখে দিয়েছি, এবং যে অর্ডারে লেখা আছে এক্সামে, এক্স্যাক্ট এই অর্ডারে এই
টাস্কগুলো আপনার স্ক্রিনে শো করে। তো প্রথমে হচ্ছে রিড অ্যালাউড, এটা আমি খুবই শর্ট ভাবে একটা ডেসক্রিপশন দিব, 1 লাইন, অ্যাজ ইন যে আপনার কাছে 5টা থেকে 6টা থেকে 7টা আপনার কাছে প্যারাগ্রাফ দেওয়া হবে 1 by 1। একটা প্যারাগ্রাফ আসবে, আপনি ওইটাকে পুরাটা পড়বেন অ্যাজ ইট ইজ, without any addition, without any subtraction of any type of words, এবং আপনি নেক্সট ক্লিক করলে তখন আর একটা কোয়েশ্চেন আসবে। এভাবে 6টা থেকে 7টা রিড অ্যালাউড প্যারাগ্রাফ আসবে। দ্যাট হচ্ছে আপনার দ্যাট ইজ your very first task. Second task would be repeat sentences. এখানে আপনাকে একটা সিঙ্গেল লাইনের একটা সেন্টেন্স দেওয়া হবে এবং আপনাকে ওইটা রিপিট করতে হবে। এবং 3 নম্বরে হচ্ছে describe image, যেখানে আপনাকে একটা গ্রাফ কিংবা একটা পাই চার্ট, একটা ইমেজ দেওয়া হবে এবং আপনাকে ওইটা দেখে বলতে হবে যে আপনি ওটা থেকে কি ডেরাইভ করতে পারছেন। আরেকটা হচ্ছে রিটেল লেকচার, যেটা হচ্ছে আপনার হেডফোনে একটা মোস্ট প্রবাবলি ইউনিভার্সিটি লেকচার কিংবা কোনো একটা নিউজের সংক্ষেপে আপনাকে একটা লেকচার দেওয়া হবে, যেটা আপনি শুনবেন এবং তখন আপনি যে কিওয়ার্ডগুলো ওটা আপনি নোট ডাউন করতে পারবেন আপনার নোটপ্যাডে, এবং আপনাকে লেকচারটা যখন শেষ হবে তখন সংক্ষেপে সেম লেকচারটাকে আপনাকে বলতে হবে, ইনক্লুডিং দ্য কিওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ নোটেড ডাউন অলরেডি। এবং 5 নম্বর, এটা সবচেয়ে ইজি আই থিঙ্ক স্পিকিং সেকশনে, যেটা হচ্ছে আপনার অ্যান্সার শর্ট কোয়েশ্চেন। এখানে আপনাকে 10টা থেকে 12টা কোয়েশ্চেন দেওয়া হবে, ভেরি জেনারেলাইজড কোয়েশ্চেন, এবং আপনাকে ওইটার অ্যান্সার দিতে হবে। তারপরে আসে আপনার রাইটিং টাস্ক, যেটা হচ্ছে 2 ধরনের। এখানে রাইটিং এর জন্য ফার্স্ট টাস্কটা থাকে সামারাইজ রিটেন টেক্সট। এখানে আপনাকে একটা প্যাসেজ দেওয়া হয়, 2টা থেকে 3টার মতো প্যাসেজ থাকে এবং আপনাকে ওই প্যাসেজটা পড়ে ওইটার জিস্টটা মেনলি লিখতে হবে যে আপনি ওটা থেকে কি বুঝতে পেরেছেন। এটা কিছু ওয়ার্ড লিমিটও থাকে অবশ্যই। তো ওই 2টা থেকে 3টা সামারাইজ রিটেন টেক্সট কোয়েশ্চেন। এসে রাইটিং হচ্ছে ইউজুয়ালি একটাই আসে এসে রাইটিং, এবং ইন কেস যদি এসে রাইটিং 2টা করে আসে তাহলে আপনার সামারাইজ রিটেন টেক্সট শুধু 2টাই আসবে। এসে রাইটিং এর আনলাইক আইএলস, এসে রাইটিং এরও কয়েক ধরনের ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স আর দেয়ার, এবং ওইটার একটা সেট স্ট্রাকচার আছে আপনার এসে রাইটিং এর। তো ওই স্ট্রাকচার এখানে যেটা অনেকে করে, যেটা হচ্ছে আপনার স্ট্রাকচারটাকে মেমোরাইজ করে এবং ওইটার স্ট্রাকচারের ভিতরেই এজ এ টেমপ্লেট দে রাইট ডাউন দ্য টেমপ্লেট, এবং ওইটার মধ্যে আপনার যে রেলেভেন্ট ওয়ার্ডগুলো ওগুলো ইনপুট করা হয়। তো আপনি যদি কম্পেয়ার করেন আইএলস এবং পিটিই, ওই হিসেবে রাইটিংটা অনেক বেশি ইজি পিটিইতে টু গেট এ গুড স্কোর। 3 নম্বরে আসে আপনার রিডিং, যেটার মধ্যে এগেইন 5 টাইপের টাস্ক। একটা হচ্ছে এমসিকিউ, যেটাতে আপনাকে শুধু সিঙ্গেল আনসার সিলেক্ট করতে হবে। সেকেন্ড টাস্কে আপনাকে মাল্টিপল আনসার সিলেক্ট করতে হবে এমসিকিউ থেকে, যে কোয়েশ্চেন এন্ড অপশনগুলো আপনাকে দেওয়া থাকবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2 ধরনের আছে এখানে। একটা হচ্ছে যে আপনাকে একটা বক্সের সব ওয়ার্ডগুলো দেওয়া হবে, উইচ ইজ রিডিং এন্ড রাইটিং, এবং আপনি ওই ওয়ার্ডগুলোকে প্যাসেজ যেটা দেওয়া আছে ওই হিসেবে আপনি অ্যারেঞ্জ করবেন। এবং আরেকটি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে শুধু রিডিং, which is the last point in this slide, ওটা হচ্ছে যে আপনাকে প্রতিটা ব্ল্যাঙ্কের জন্য ড্রপ ডাউন থাকবে, যেখানে 3টা থেকে 4টা করে অপশন থাকবে এবং আপনাকে প্যাসেজ হিসেবে ওই অপশনটা সিলেক্ট করতে হবে। রিঅর্ডার প্যারাগ্রাফ, ইট ইজ considered one of the toughest question. এখানে হচ্ছে আপনাকে 4টা থেকে 5টা কোয়েশ্চেন থাকবে এবং সেন্টেন্সেস দেয়া থাকবে, এবং আপনাকে ওই সিকোয়েন্স হিসেবে it can be a story, it can be a research document or anything, but it will be like 4 to 5 sentences, এবং আপনাকে ওইটা অ্যারেঞ্জ করতে হবে in terms of tense or in terms of sequences. এখন আমরা যাব আরেকটি স্লাইডে। এখানে হচ্ছে আপনার listening, which is the very last test format, but very last question, এবং লিসেনিং এ আপনার এখানে 8টি টাস্ক রয়েছে, এবং আমি পার্সোনালি ফিল করি যে স্পিকিং অ্যান্ড লিসেনিং এটা সবচেয়ে বেশি ইজিয়েস্ট টাইপ অফ টাস্ক টু গেট এ গুড স্কোর ইন পিটি ওভারঅল। পিটির 8 টাস্কের মধ্যে প্রথম এটা হচ্ছে সামারাইজ স্পোকেন টেক্সট। এটাতে আপনাকে একটা kind of like read a lecture in speaking section, আপনাকে একটা লেকচার বলা হবে, আপনি ওটা হেডফোনে শুনবেন, আপনি নোট নেবেন, এবং এট দি এন্ডে আপনাকে ওই যে নোটটা নিয়েছেন ওই হিসেবে অ্যারেঞ্জ করে আপনাকে একটা সামারাইজড টেক্সট
রাইট করে ওটাকে আপনাকে সাবমিট করতে হবে। এমসিকিউ সিঙ্গেল আনসার এন্ড মাল্টিপল আনসার যেটা সেম অ্যাজ রিডিং, কিন্তু এখানে হচ্ছে আপনাকে এমসিকিউ কোয়েশ্চেন এবং অপশন বলা হবে এবং আপনাকে ওটার অ্যান্সার দিতে হবে ওখানে। এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা খুবই জেনারেলাইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে আপনাকে একটা প্যাসেজ বলা হবে এবং ওই হিসেবে আপনাকে ওয়ার্ডস গুলা নোট ডাউন করতে হবে। আপনার সামনে সেম প্যাসেজে ব্ল্যাঙ্ক থাকবে এবং আপনাকে ওখানে ওই ব্ল্যাঙ্ক গুলা ইনপুট করতে হবে। হাইলাইট ইনকারেক্ট সামারি হচ্ছে আপনার কাছে 3-4টা লাইন দেয়া থাকবে, 3-4টা সামারি এজ ইন প্রতিটা পয়েন্টে 4টা থেকে 5টা করে লাইন দেয়া থাকবে এবং আপনি ওই সেম সামারিটা আপনি শুনবেন এবং ওই যে আপনার স্ক্রিনে যে সামারিটা থাকবে ওখানে কিছু ধরনের সিনোনিমস থাকবে, ওয়ার্ডস গুলো একটু ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু আপনি যেই সামারিটা শুনবেন আপনার হেডফোনে ওই সামারিটাই আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে ওই 4টা বা 5টা অপশনের মধ্যে কোনটা রাইট যেটা আপনার স্পিকারে শোনা গিয়েছে। সিলেক্ট মিসিং ওয়ার্ড এটা প্রিটি সিম্পল। এখানে একটা খালি প্যাসেজ দেয়া থাকবে এবং সেম প্যাসেজটাই আপনি শুনবেন আপনার হেডফোনে এবং ওইখানে যে ওয়ার্ডগুলো মিসিং যেটা লেখা আছে কিন্তু বলা হচ্ছে না হেডফোনে, আপনাকে খালি ওগুলো হাইলাইট করতে হবে। Highlight incorrect word, it goes pretty much the same as the first one. এখানে আপনাকে একটা প্যাসেজ দেয়া থাকবে এবং যে ওয়ার্ডগুলা ইনকারেক্ট ইন টার্মস অফ টেন্স আপনাকে ওগুলা হাইলাইট করতে হবে। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ লিসেনিং পার্ট। ডিকটেশনে আপনাকে 5টা থেকে 6টা কোয়েশ্চেন দেওয়া হবে, অনেক সময় 8টা দেওয়া হয়। এখানে হচ্ছে একটা সিঙ্গেল লাইন আপনাকে বলা হবে এবং আপনাকে ওই লাইনটা শোনার পরে উইদিন 1 মিনিট আপনাকে ওইটা টাইপ করে সাবমিট করতে হবে। রাইট ফ্রম ডিকটেশন বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এখান থেকে আপনার লিসেনিং এবং রাইটিং দুই মডিউলের জন্যই আপনার মার্কসটা অ্যালোকেট করা হয়। আনলাইক আইএলস, পিটিতে আইএলসে যেমন হচ্ছে যে আপনি যে মডিউলে যে টাস্কগুলো করেছেন ওই টাস্কগুলো শুধু ওই মডিউলের জন্যই অ্যাপ্লিকেবল ইন টার্মস অফ গেটিং আ মার্ক, কিন্তু পিটির ক্ষেত্রে এটা না। পিটি আপনার লিসেনিং এও যেমন ধরেন যেমন রাইট ফ্রম ডিকটেশন বা আপনার সিলেক্ট মিসিং ওয়ার্ড, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড, এগুলা হচ্ছে আপনি যা কিছু আপনি শুনবেন আপনার হেডফোনে এবং ওইটার রিলেটেড যে কোনো ধরনের টাস্ক থাকবে তার মধ্যে থেকে আপনাকে লিসেনিং এর মার্কস দেওয়া হবে। আপনি যা কিছু বলবেন অন দ্য মাইক আপনাকে ওইটার বেসিসে স্পিকিং এর মার্কস দেওয়া হবে। যা কিছু আপনি স্ক্রিনে পড়বেন ডিউরিং দ্য এক্সাম ওটার উপরে ডিপেন্ড করে আপনার রিডিং মার্কস থাকবে এবং এনিথিং ইউ টাইপ গিভস ইউ দ্য রাইটিং মার্ক। তো আনলাইক আইএলস এখানে আপনার মার্কিং যে স্ট্রাকচার পিটির এটা হচ্ছে অনেকটা মিক্সড, কারণ আপনার একটা মডিউলের টাস্কের উপর অন্য মডিউলের মার্কস অনেক বেশি ডিপেন্ড করে। এখন আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এখানে হচ্ছে আপনার পিটিটা কিভাবে স্কোর করা হয়। তো আনলাইক যেটা আমি বললাম যে আপনার প্রতিটা মডিউলের টাস্কের উপরে আপনার ওভারঅল পিটি স্কোরটা ডিপেন্ড করবে। এখানে আমি শুধু আমার পার্সোনাল যে স্কোর কার্ড আমি ওটার স্ক্রিনশট দিয়েছি এবং আমার ওভারঅল স্কোর ছিল 90, which is the highest in PTE। আর আপনার এই যে প্রথমে যে আপনি চারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যে মডিউলগুলো আমি অলরেডি ডিসকাস করলাম এবং এই চারটার সাথে আপনার এখানে এনাবলিং স্কিলের আন্ডারেও কয়েকটা অপশন আছে, যেখানে আপনি দেখতে পারবেন যে আপনি যদি গ্রামার কনসিডার করেন তাহলে আপনার গ্রামার অনেকটা স্পিকিং, রাইটিং এবং রিডিং এই তিনটার উপর তিন ধরনের টাস্কের উপরে ডিপেন্ড করে আপনার গ্রামার মার্কসটা আসবে, যেখানে আপনার ওরাল ফ্লুয়েন্সি এবং প্রনাউন্সিয়েশন এটা মেইনলি শুধু স্পিকিং এর টাস্ক থেকেই আসে ফুললি। স্পেলিং, ভোকাবুলারি অ্যান্ড রিটেন ডিসকোর্স অবভিয়াসলি রাইটিং থেকে আসবে অনেকটা, এবং ভোকাবুলারি এটা হচ্ছে আপনার রাইটিং, স্পিকিং এবং রিডিং তিন ধরনের টাস্ক থেকেই এটা অ্যাসাইন করা হয়। কিন্তু আনলাইক দি এনাবলিং স্কিল অন দিস এরিয়া আপনার মেইন যে কমিউনিকেশন স্কিল এই 4 ধরনের যে মডিউল ওটার উপর পুরোটাই ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় যে অনেকে ওরাল ফ্লুয়েন্সি মার্কস কম কিন্তু তার স্পিকিং মার্কসটা ভালো,
তো ওই হিসেবে এই নিচের যে অপশনগুলা, দিস আর জাস্ট লাইক an additional criteria to measure a communication skill in a human being. কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনার মেইন যে কমিউনিকেশন স্কিল বা আপনার যদি ইন টার্মস অফ ইমিগ্রেশন বা স্টুডেন্ট ভিসা আপনি যদি দেখতে চান, তাহলে আপনার স্কোর মেইনলি এই 4টা মডিউলের উপর ডিপেন্ড করবে। এখন আমি নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, তো এখানে হচ্ছে পিটি ভার্সেস আইএলস, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বোঝার জন্য। কারণ এখানে হচ্ছে যে আপনার সিম্পল ভাষা বলতে গেলে আমি পার্সোনালি যেটা মনে করি, কারণ আমি 6 বছর আগে এখানে আসার সময় আমি তখন আইএলস এক্সাম দিয়েছিলাম। তখনকার রিকোয়ারমেন্ট ছিল ফর স্টুডেন্ট ভিসা ইন অস্ট্রেলিয়া। আপনি যে কোনো ধরনের মাস্টার্স কিংবা ব্যাচেলর জন্য যদি আসতে চান, তখন আপনার প্রতিটা মডিউলে এটলিস্ট 6 দরকার ছিল, এবং ওভারঅল স্কোর was needed as 6.5, which is your total IELTS band. কিন্তু আমি প্রিটি শিওর এখন হয়তো বা এই জিনিসটা চেঞ্জ হয়েছে। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না এখনকার রিকোয়ারমেন্ট কি। এবং এখানে হচ্ছে যে আইএলসে আমার তখন আসছিল 7, ওভারঅল ব্যান্ড আমার 7 ছিল। এবং পিটিই এবং আইএলস যদি আপনি কম্পেয়ার করেন, আমি ডেফিনেটলি মনে করি, যেহেতু আমি দুইটাই দিয়েছি, যে পিটিই ইজ very very easier to score than IELTS can be. PT is totally unbiased, to be honest. The main reason is because পুরাই এক্সাম, পুরা স্কোরিং সিস্টেমটাই আপনার কম্পিউটারাইজড। তো এখানে আমি কয়েকটা জিনিস হাইলাইট করতে চেয়েছি। একটা হচ্ছে যে ডিফারেন্সেস হচ্ছে আপনার টেস্ট স্ট্রাকচার, যেভাবে আমি এবং টেস্ট টাস্ক এবং স্কোরিং। তো স্কোরিং এবং টাস্ক আমি অলরেডি ডিসকাস করেছি। ইন টার্মস অফ টেস্ট স্ট্রাকচার, এটা ইন টার্মস অফ বিং ফুলি কম্পিউটারাইজড, এখানে there are many ways and there are many tips and tricks so that you can trick the computer in terms of giving you a good mark. For example, আমি যেভাবে আপনাকে এসে রাইটিংটা বললাম, এখন consider five test takers of IELTS. তারা যদি সিমিলার স্ট্রাকচারের সেম কোশ্চেনের জন্য এসে রাইটিং এ তারা যদি সিমিলার স্ট্রাকচারের এসে লিখে সাবমিট করে, এবং ডেফিনেটলি ওই আইএলস এর স্কোরিংটা ইটস ডান বাই হিউম্যান বিংস। তো এটা ইনভিজিলেটররা ডেফিনেটলি অ্যাজ এ টিচার আপনার কাছে যদি 5টা স্টুডেন্ট সেম ধরনেরই অ্যান্সার লিখে দেয়, তখন আপনি মার্কস দেবেন না, উইচ ইজ ভেরি কমন। কিন্তু পিটি এর ক্ষেত্রে যেহেতু পুরো স্কোরিং সিস্টেমটাই আপনার কম্পিউটারাইজ, তো ওখানে ইটস ভেরি ইজি টু ট্রিক দ্য কম্পিউটার। এখানে আপনার স্টুডেন্টরা এসে রাইটিং এর জন্য স্ট্রাকচারটা অলমোস্ট মুখস্থ করে তারা ওই স্ট্রাকচারটা লিখে এবং তার মধ্যে তার রেলেভেন্ট পয়েন্টগুলো বসায়। এখন এই জিনিসটা স্ট্রাকচার বা টেমপ্লেট আপনি যেটা বলতে চান, যেটা সেমই থাকুক, কিন্তু ওইটা কম্পিউটারের কাছে অ্যাকসেপ্টেবল হবে। কারণ ইন টার্মস অফ স্কোরিং, কম্পিউটারের মধ্যেই there is a system so that ওখানে আপনার প্রতিটা টাস্ক রিলেটেড, ডিপেন্ডিং অন হুইচ টাস্ক ইট ইজ, কয়েকটা সার্টেন কিওয়ার্ডস আছে যেটা কম্পিউটারে অলরেডি সেভড। তো এখন একটা টেস্ট যখন স্কোর করা হয় পিটিইতে, দ্য কম্পিউটার জাস্ট ম্যাচ করে যে এই ওয়ার্ড ইট ক্যান বি আ পসিবল কিওয়ার্ড ফর দিস টাস্ক, এবং এই স্টুডেন্টটা এটা লিখেছে কিনা। তো if the computer can find that keyword, it will give you the marks, which is not possible in terms of IELTS. কারণ আপনি যদি একই জিনিস 5টা স্টুডেন্ট যদি একই জিনিস লিখে সাবমিট করে, there is definitely no marking in IELTS. কিন্তু ওই ক্ষেত্রেই আপনি পিটি এক্সামে অনেক ধরনের টিপস এন্ড ট্রিক্স আছে যেটা দিয়ে আপনি it's very easy to get a good score. এখন 3 নম্বর পয়েন্ট, যেহেতু সেকেন্ডটাই আমি ডিসকাস করেছি যে টোটালি কম্পিউটারাইজড, এবং দ্য রিজন ইট ইজ আনবায়াসড ইজ বিকজ আপনি আইএলস হিসেবে যদি কম্পেয়ার করেন, তাহলে এখানে কোনো হিউম্যান মার্কিং নাই, টোটালি কম্পিউটার দিয়ে মার্ক করা হচ্ছে, which is it's easier to get a score and it is unbiased of course. নাম্বার অফ টাস্ক প্রতিটা মডিউলে পিটিতে বেশি আছে, অবশ্যই বেশি আছে, কিন্তু আইএলস হিসেবে আপনি যদি কম্পেয়ার করে দেখেন, তাহলে পিটিই আপনি যখন প্র্যাকটিস করবেন, এবং অনেক ধরনের ওয়েবসাইট আছে যেখানে আপনি অনলাইন প্র্যাকটিস করে আপনি স্কোরটাও দেখতে পারবেন যে আপনার কতটুকু স্কোর আসছে প্রতিটা মডিউলে, এবং ওইভাবে আপনি আপনার প্রিপারেশনের সময় ইউ ক্যান কিপ আ ট্র্যাক যে আমার কোন মডিউলে বেশি কাজ করা দরকার বা কোন মডিউলে আই এম অল গুড উইথ ইট।
পিটি যদি কেউ এক্সাম দিতে ইচ্ছুক থাকে তখন আমি এই জিনিসটা একটু বেশি প্রেফার করব যে যেই মডিউল আপনার কাছে ইজি মনে হয়, যেমন আমার ক্ষেত্রে আমার স্পিকিং এবং লিসেনিং আমার স্ট্রংগেস্ট পয়েন্ট ছিল, ওই মডিউল থেকেই প্র্যাকটিস স্টার্ট করাটা খুব জরুরি। কারণ হচ্ছে আপনি যখন ভালো স্কোর আসবে অনলাইনে, আপনি যখন প্র্যাকটিস করবেন বা মডেল টেস্টগুলো দেবেন, তখন আপনার কনফিডেন্সটা ডেফিনেটলি বুস্ট হবে, and then you can proceed forward with getting the next two modules started in terms of practicing. এবং আমরা নেক্সট স্লাইডে যাব। এখানে হচ্ছে আপনার পিটি ভার্সেস আইএলটিএস স্কোর কম্প্যারিজন। এখন এখানে যে আমি চার্টটা দিয়েছি, এটা হচ্ছে the following changes has been announced via PTE in last year, which is 2020, but not implemented for immigration purposes. এখন লাস্ট ইয়ার এমন হয়েছে যে পিটি থেকে অনেকের কমপ্লেইন এরকম ছিল যে আইএলটিএস হিসেবে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে পিটির যে রেঞ্জ, এখন কথা হচ্ছে যে আমরা আইএলটিএস স্কোরিং হিসেবে অনেক বেশি আমরা জানি অলরেডি, তো ওই হিসেবে এই চার্টে শুধু একটা কম্প্যারিজন দেওয়া হয়েছে। তো আমরা যদি ফার্স্ট নিচে যে লাইনটা হচ্ছে ওটা আপনার টোটালি আইএলটিএস ব্যান্ড, এবং প্রথমের যে রো ওটা হচ্ছে পিটি একাডেমিক অরিজিনাল, যেটা আপনার ইন প্লেস in terms of immigration বলেন বা স্টুডেন্ট ভিসা, does not matter, it is in place at the moment. আমরা ওইটাতে একটু পরে আমরা মাঝখানে যে লাইনটা আপডেটেড ভার্সন, ওটা আমরা একটু পরে ডিসকাস করব। তো আমরা যদি আইএলটিএস এর ব্যান্ড হিসেবে যদি আমরা পিটি একাডেমিক অরিজিনাল স্কোর যদি আমরা ডিসকাস করে থাকি, তাহলে এখানে আপনার আইএলটিএস ব্যান্ড যেখানে 9, ওখানে আপনার পিটি যদি ওভারঅল স্কোর থাকে 86, তাহলে ওইটাকে আইএলটিএস ব্যান্ড হিসেবে 9 কনসিডার করা হয়। এখন সেইং দ্যাট যদি স্টুডেন্ট ভিসায় আমি যেটা মনে করি 7 ওভারঅল স্কোর আনাটা, I think it is easier, কারণ হচ্ছে যে অনেক and it is important as well, কারণ অনেক দেশে doesn't matter ইউরোপিয়ান বা অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, এখানে আপনার অনেক অনেক ইউনিভার্সিটিতে এমন থাকে যে আপনি যদি ব্যাচেলর ডিগ্রি করতে চান তাহলে আপনার ইংলিশ স্কোরিং রিকোয়ারমেন্ট একটু কম থাকে। আপনি যদি মাস্টার্স ডিগ্রিতে যান তাহলে দেখা যায় যে রিকোয়ারমেন্ট অ্যারাউন্ড 7 থাকে। তো ওভারঅল আমরা যদি 7 হিসেবে নিই তাহলে আইএলটিএস ব্যান্ড যে 7, ওখানে আপনার পিটি তে ওভারঅল 65, পিটির ভাষা বলতে গেলে 65 স্কোর, which is equivalent to IELTS 7. এখন ইমিগ্রেশনের ক্ষেত্রে আমি যদি কথা বলি তাহলে এখানে হচ্ছে আপনার ইমিগ্রেশন একটা পয়েন্ট সিস্টেম থাকে, which is ডিফারেন্ট টপিক ইন ইটসেলফ। তা আমি ওই পুরো বিষয়ে আমি কথা বলবো না, কিন্তু এখানে ইন শর্ট আপনি যদি 8-এর উপরে অ্যাজ ইন আইএলটিএস 8 কিংবা পিটিই 79 বা 79 প্লাস আপনি যদি স্কোর করতে পারেন তাহলে ইটস এ বিগ ফ্যাক্টর ফর ইমিগ্রেশন। এখানে আপনার 20 পয়েন্ট এক্সট্রা অ্যাড হয়। এনিথিং below 79 point gives you 10 point in terms of immigration only, যেটা আপনার পরে রেসিডেন্সি অ্যাপ্লাই করতে অনেকটা সহায়তা করে। তো এখানে যারা অলরেডি আছে, যারা স্টুডেন্ট ভিসা শেষ করে টেম্পোরারি রেসিডেন্সিতে অলরেডি অ্যাপ্লাই করেছে বা যারা রেসিডেন্সি অ্যাপ্লাই করতে চাচ্ছে, তাদের জন্য 79 above 79 is almost the key goal for PTE. এখন আমরা যে মাঝখানে যে রোটা পিটি একাডেমিক আপডেটেড, এখানে লাস্ট ইয়ারে এরকম পিটি থেকে একটা লাইক ইট ওয়াজ লেটার ইস্যুড যে আইএলটিএস হিসেবে যদি কম্পেয়ার করা হয় তাহলে অনেক মানুষই পিটি এক্সামটাকে বেশি প্রেফার করে। এখানে যেটা আমি দেখেছি, কারণ আমার জানা মতে 6 বছর আমি কাউকে শুনি নাই যে এখানে থেকে সে আইএলটিএস দিতে যাচ্ছে, কারণ এখানে পিটিটা স্কোর আনা অনেক বেশি ইজি। তো তখন একটা লেটার পাস হয়েছিল যে আপনার আইএলটিএস হিসেবে যদি আপনি কনসিডার করেন তাহলে পিটিইটা অনেক বেশি it is very easy to get marks in, যেহেতু কম্প্যারিজন অনেকটা লেস। তো এখানে এখন নিউ যে প্রপোজাল আসছে ওটা হচ্ছে প্রথমে ছিল যেমন আপনারা দেখতে পাচ্ছেন ব্যান্ড 8 আমি যদি কনসিডার করি আইএলটিএস এর, এখন যেটা এক্সিস্টিং ওটা হচ্ছে আপনি যদি 79 পান তাহলে আপনার লাইক ইমিগ্রেশনে 20 পয়েন্টস অ্যাড হবে, কিংবা আপনি আইএলটিএস হিসেবে 8 ব্যান্ড, which is a very high score,
এখন ওরা নতুন যে প্রপোজাল এনেছে ওটাতে হচ্ছে আপনাকে পিটিইতে 84 পেতে হবে, যেটা মেইনলি এখানের ইমিগ্রেশনের জন্য এফেক্ট করবে। আমার মনে হয় না যেটা স্টুডেন্ট ভিসার জন্য কোনোভাবেই eligible. It is not. As far as I know, student visa তে আপনি যদি overall 7 পেতে পারেন, it is just what you need to get through a student visa done. কিন্তু এই যে আপডেটেড ভার্সনটা এটা শুধু প্রপোজ করা হয়েছে এখন পর্যন্ত, কিন্তু এটা অফিসিয়ালি এটা এখনো অ্যাপ্লাই করা হয়নি। তো এটা মেবি আমরা এক্সপেক্ট করছি যে এখানে নেক্সট নতুন একটা ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়েছে আজকে জুলাই থেকে, তো হয়তো বা নেক্সট ইয়ারে যে ইমিগ্রেশনের জন্য ডেফিনেটলি তারা হয়তো বা চেঞ্জ করতে পারে, কিন্তু এটা অ্যাট দ্য মোমেন্ট ইভেন দো দেয়ার হ্যাজ বিন অ্যান proposal for updating the scoring system, এখনো অরিজিনালটাই ইন প্লেস। এখন আমরা নেক্সট স্লাইডে যাব। তো PTE for Australian Immigration Study and Residency, এখানে আমি একটু রিসার্চ করে আমি যে ইনফরমেশনগুলো বের করতে পেরেছি, এটা হচ্ছে যে স্কোর 65, যেটা আমি বললাম IELTS এর equivalent to 7 is required to get in PTE, যেটার থ্রুতে আপনি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেম স্কোরে আপনি টেম্পোরারি রেসিডেন্সি বা পার্মানেন্ট ভিসা লঞ্চ করা যাবে, কিন্তু যেমন আমি বললাম যে আপনি যদি 7 বা 65 থাকে তাহলে আপনি 10 পয়েন্ট পাবেন পার্মানেন্ট রেসিডেন্সিতে। যদি 79 বা তার উপরে থাকে, ইটস এ বিগ প্লাস পয়েন্ট ফর গেটিং এ পার্মানেন্ট রেসিডেন্সি ডান। এবং 3 নম্বর পয়েন্টে নিউজিল্যান্ডের জন্য ওভারঅল পিটি স্কোর 50, যেমন আমি বললাম আন্ডার গ্রাজুয়েট স্কোর কোর্সের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু কেউ যদি পোস্ট গ্রাজুয়েট কোর্সে যেতে চায় তাহলে তাকে 64 ওভারঅল ইটস আ রিকোয়ারমেন্ট। ইউকের জন্য 59 accepted for all courses, doesn't matter it's undergrad or postgrad. US এর জন্য স্কোর 55 to 60 is acceptable for undergrad courses, যেখানে আপনার 60 to 65 প্লাস দরকার হয় পোস্ট গ্রাডের জন্য। অনেকে ইঞ্জিনিয়ারিং কিংবা যদি নার্সিং পড়তে চায় অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে, তাদের হয়তো বা একটু ডিফারেন্ট রিকোয়ারমেন্ট থাকতে পারে ডিপেন্ডিং অন দ্য কোর্স, অফ কোর্স, কারণ ইঞ্জিনিয়ারিং কোর্স ইটস লিটল বিট টাফ দেন কম্পেয়ার্ড টু আইটি অর অ্যাকাউন্টিং। ইঞ্জিনিয়ারিং এন্ড নার্সিং আর one of the toughest ones to deal with. এখন আমরা সেকেন্ড স্লাইডে যাব। এখানে হচ্ছে আমি একটা পিটি টেস্ট ডে ডেসক্রিপশন যত সংক্ষেপে বলা যায়। টোটাল এক্সাম হচ্ছে 3 ঘন্টার, যেখানে আপনার পুরো 4টা মডিউলের এক্সামটা কমপ্লিট করা হবে, এবং এক্সামের সময় আপনি শুধু আপনার পাসপোর্ট নিতে পারবেন, আর কোনো ধরনের কোনো ডকুমেন্ট, পানির বোতল, নট ইভেন দে won't allow you to take it inside the exam, এবং এক্সামের 30 মিনিট আগে অবশ্যই আপনাকে ওখানে প্রেজেন্ট থাকতে হবে। Full checking is done before the examination hall. They will check your hair, they will check your clothes and pockets, যে আপনি কোনোভাবে কোনো চেটস বা অন্য কিছু নিয়ে যাচ্ছেন কিনা। কোনো ধরনের পেন, কোনো নোটপ্যাড আপনি নিতে পারবেন না, জাস্ট your passport. এক্সাম শুরু হওয়ার আগে, আফটার your checking is done, তারা আপনার যে ব্যাগ কিংবা মোবাইল ফোন সুইচ অফ করে তারা নিজের কাছে রেখে নেবে, আপনাকে একটা লকার দেওয়া হবে, এবং আপনার ছবি নেওয়া হবে পাসপোর্ট সাইজ। ওরা হচ্ছে ওই ছবিটাই আপনার স্কোর কার্ডে পরে লাগানো হয়, এবং আপনার 2 হাতই স্ক্যান করা হয় এন্টার করার আগে। 2 হাতের তালু স্ক্যান করা হবে, ফিঙ্গার স্ক্যান হবে, এবং যেমন আমি বললাম কোন ধরনের খাবার, পেন, পেপার, ওয়াটার বটল ইভেন ইটস নট অ্যালাউড ইনসাইড দ্য এক্সামিনেশন হল। আপনি যখন এক্সামিনেশন হলে এন্টার করবেন, ওখানে একটা রুমে 10 থেকে 12 স্টুডেন্টস থাকতে পারে। সবারই ইন্ডিভিজুয়াল ডেস্ক থাকবে উইথ কম্পিউটার, হেডফোনস অ্যান্ড ক্যামেরাস above each desk are provided so that they can keep a track of you. আপনার যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে আপনি শুধু হাত রেজ করবেন, এবং ইনভিজিলেটর আপনাকে দেখবে, এবং they will come inside the examination hall to assist you. আপনাকে দুইটা পেন দেওয়া হবে। This is a crucial thing. Pen, it's more like a marker, and the thing is আপনি যদি পেনের ক্যাপটা খোলা রাখেন তাহলে after 5 or 10 minutes ওই মার্কারের কালিটা শুকায় যাবে। So it's very important to keep the pen closed. দুইটা পেন দেওয়া হবে এবং একটা ল্যামিনেটেড নোটপ্যাড দেওয়া হবে এক্সামিনেশনের প্রথমে, যেখানে আপনাকে
আপনি আপনার নোটস নিতে পারেন, কিছু টাস্কের জন্য নোটস নেওয়া দরকার পড়ে, তো আপনি ওই নোটসটা নিতে পারবেন। এক্সাম শেষে আপনাকে ওই ল্যামিনেটেড নোটপ্যাডটা ওখানে রেখে চলে যেতে হবে। এবং তাছাড়া I think that was the last slide, কিন্তু আরেকটা ছোট টিপস হচ্ছে যে আপনার যখন আপনার যখন রিডিং মডিউলটি শেষ হয়ে যাবে, জাস্ট বিফোর ইয়ার লাস্ট টাস্ক দ্যাট ইজ লিসেনিং, তখন আপনার একটা ছোট 10 to 15 মিনিট অফ ব্রেক থাকে, যেটা আপনার উপর ডিপেন্ড করা অপশনাল। আপনি যদি নিতে চান তাহলে নিতে পারেন, যদি আপনি বলেন যে আমি I'll just start with the next module listening, then আপনি স্টার্ট করতে পারবেন, এটা টোটালি অপশনাল ব্রেক। আমি যেটা সাজেশন দিতে চাই যে ওই ব্রেকে যদি বের না হন তাহলে বেটার। অনেকে থাকে যে দে গো আউট ফর ওয়াশরুম ব্রেক অর দে গো আউট টু হ্যাভ ওয়াটার, কিন্তু কথা হচ্ছে আপনি যতবারই এক্সাম হল থেকে যাবেন ওই ব্রেকে, আপনি যখন ফিরে আসবেন তখন ওটা টাইমলি ব্রেক থাকে 10 to 15 minutes, নট মোর দ্যান দ্যাট, অ্যান্ড দেন আফটার দ্যাট দি এক্সাম স্টার্টস। এখন আপনি যদি ব্রেকে বের হয়েছেন, আপনি ফেরত আসেন, তখন আপনার হাত স্ক্যান করা হবে, আবার আপনার ছবি আবার তোলা হবে। এখন ফর এক্সাম্পল ইউ ওয়েন্ট টু দ্য ওয়াশরুম, আপনি ওখানে গিয়ে হাতটা ধুইলেন, পরে যখন আসলেন তখন হাতে ময়েশ্চার থাকে। অনেক সময় দেখা যায় অনেক ক্যান্ডিডেটের সাথে এমন হয় যে আপনি হাতটা স্ক্যান করছেন কিন্তু এটা স্ক্যান হচ্ছে না বিকজ অফ দ্য ময়েশ্চার ডিউ টু দ্য ওয়াটার আফটার ইউ ওয়াশ ইউর হ্যান্ডস। তো ওখানে অনেক কিছুটা টাইম অবশ্যই নষ্ট হতে পারে, সময় নষ্ট হতে পারে, যেটা আপনার লিসেনিং মডিউলে এফেক্ট করতে পারে যদি ওটাতে বেশি টাইম লেগে যায়, এবং আপনার লিসেনিং এর জন্য আপনি যদি কম টাইম আপনার কাছে বেঁচে থাকে, দ্যাটস ডেফিনেটলি গোইং টু এফেক্ট। মোর অর লেস এটাই ছিল আমার প্রেজেন্টেশন ফর দ্য ডে। হাসান, ক্যান আই হ্যাভ ইউ ব্যাক? অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পিটিই নিয়ে যে সকল বেসিক ইনফরমেশন আমাদের জানার দরকার ছিল সেগুলো শেয়ার করার জন্য। তো আমি অডিয়েন্সের কাছ থেকে কিছু কোয়েশ্চেন আশা করছি, যদি তাদের কোনো কিছু জানার থাকে রিগার্ডিং পিটিই, সো তারা আমাদের কমেন্ট সেকশনে তারা তাদের কমেন্টগুলো করতে পারেন, আমাদের গেস্ট উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া আমি আপনার কাছে একটি কমন কোয়েশ্চেন করতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্স থেকে বলবেন। সেটা হচ্ছে যারা মূলত ওখানে পড়াশোনা করতে যায়, ইফ আই ক্যান সে বাংলাদেশ থেকে যারা যাচ্ছে পড়াশোনা করতে, এবং যারা পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করছে, বা পিটিই দিয়ে যারা যখন এখান থেকে যাচ্ছে বা ওখানে যে পিটিই দিচ্ছে, তো সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে স্পেশালি পার্মানেন্ট রেসিডেন্সের যেই যদি আমি কথা বলি, তখন তারা কি আইএলসে যারা আইএলস এক্সাম দিয়ে গিয়েছে বা যারা পিটিই দিচ্ছে, সো তাদের মধ্যে কি অপরচুনিটি পাওয়ার ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন হয় কিনা, মানে আপনার এক্সপেরিয়েন্স কি বলে? না, এ ধরনের কোনো ডিসক্রিমিনেশন নাই, কিন্তু কথা হচ্ছে যে পিটি বা আইএলস এরও ভ্যালিডিটি 2 বছর, পিটিইরও 2 বছর। কিন্তু কথা হচ্ছে যে যদি একটা স্টুডেন্ট ডাজন্ট ম্যাটার সে আন্ডার গ্রাজুয়েশনের জন্য আসতেছে কিংবা আপনার মাস্টার্সের জন্য আসছে, তো মাস্টার্স আপনি যদি করতে আসেন তাহলে আপনার 2 বছর এটলিস্ট স্টুডেন্ট ভিসা থাকতে হবে, কারণ আপনার কোর্স ডিউরেশন ইজ 2 ইয়ার্স। আপনি যদি আন্ডার গ্র্যাডে আসতে চান তাহলে আপনার কোর্স ডিউরেশন ইজ 3 ইয়ার্স। এখন আলটিমেটলি আপনি যখন স্টুডেন্ট ভিসা শেষ করবেন তখন এখানে আর একটা অপশন থাকে যে আপনি টেম্পোরারি রেসিডেন্সি দিয়ে আরো 2 বছর এই দেশে থাকতে পারবেন। তো ওইটার জন্য যেটা হয় যে সিন্স আপনার পিটি মেয়াদ বা আইএলস এর মেয়াদ অলরেডি শেষ, তখন আপনাকে আরেকবার এক্সাম দিতে হয়। কিন্তু ইন টার্মস অফ ডিসক্রিমিনেশন, না, ডেফিনেটলি কোনো ধরনের ডিসক্রিমিনেশন নাই। দ্য স্কোরস অ্যাক্ট ইন দ্য সেম ওয়ে ফর both the types of exams. আচ্ছা, যদি আমাদের অডিয়েন্স থেকে কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আপনি আমাদেরকে একটু ছোট্ট করে যদি একটু গাইডলাইন্স দিতেন, যে যারা ডে ওয়ান থেকে বা আগামীকাল থেকেই যারা কেউ যদি চায় যে হ্যাঁ আমি পিটির জন্য প্রিপারেশন নিব, তার আসলে কোন কোন জিনিসগুলো একটু ফলো করা উচিত, স্পেশালি ডুজ অ্যান্ড ডোন্টস ইফ সামওয়ান ওয়ান্টস টু সিট ফর পিটিই এক্সাম। সো এই সময় যদি কেউ প্রিপারেশন নিতে চায়, শুরু থেকে যদি ছোট্ট করে একটু গাইডলাইন দিতেন আপনার নিজের এক্সপেরিয়েন্স থেকে। জি, অবশ্যই। তো
আমি যখন এটা স্টার্ট করি আমি শুধু 2 সপ্তাহের একটা ক্র্যাশ কোর্স করেছিলাম ওই সেম স্টাডি সেন্টারে যেখানে আমি পরে টিচিং করতে গিয়েছিলাম। তো ওই 2 সপ্তাহ ক্র্যাশ কোর্সে তারা মেইনলি এই কোর্স রিলেটেড প্রতিটা টাস্কের উপর তারা ক্লাস নিয়েছিল। খুবই শর্ট অ্যান্ড সিম্পল ক্লাসেস দে হ্যাড, এবং ওখানে হচ্ছে তারা তাদের অলরেডি ইনবিল্ট একটা ওয়েবসাইট ছিল যেখানে যে আমরা প্র্যাকটিস করতে পারতাম। কিন্তু আপনি যদি অনলাইনে অনেক there are many tools to practice PTE। এটার মধ্যে আপনার ptetutorials.com একটা খুবই ভালো ওয়েবসাইট, আপনি যদি অনলাইন প্র্যাকটিস করতে চান। অনেক ধরনের মডেল টেস্টও কেনা যায়, those are most of them are paid। এবং আপনার APE Uni একটা moreover it's a Chinese website, কিন্তু ওখানে আপনি যদি that's the only website that actually gives you the score as well। আপনি যদি একটা টাস্ক শেষ করেন আপনি শেষে দেখতে পারবেন যে আপনার ওভারঅল স্কোর কত হচ্ছে বা পার টাস্ক হিসেবে আপনার স্কোর কি ধরনের আসতেছে। এবং তা আমি মেনলি ওই 2 সপ্তাহের ক্লাস নিয়েছিলাম এবং তারপর আমি আরো 2 থেকে 3 সপ্তাহ আমি নিজে জাস্ট প্রিপেয়ার করেছিলাম। তো যেমন আমি স্টার্টিং এ আমি স্পিকিং দিয়ে স্টার্ট করেছিলাম এন্ড আই ওয়েন্ট টাস্ক বাই টাস্ক, এবং প্রতিটা টাস্কে আমি আমার প্রিপারেশনের উপর ডিপেন্ড করে স্কোরিংটা আমি I kept a track of that, যে আমার স্কোরটা কিভাবে বাড়ানো যায়। এবং স্পিকিং এর পর I moved into listening practice, এবং লিসেনিং ইজ pretty easy। লিসেনিং এর কিছু টাস্ক আছে যেটাতে আপনার খুবই ইজিলি মার্কস পাওয়া যায়, যেখানে আপনি you can keep a note যে এই ধরনের টাস্কে ভুল করা ইটস কাইন্ড অফ সিলি মিস্টেক যদি কারোর হয়, কিন্তু মোস্টলি লিসেনিং এ ইটস ভেরি ইজি টু গেট গুড পয়েন্ট। তারপর আমি মুভ করলাম রাইটিং এবং রিডিং, এই দুটো প্রিপারেশন আমি সিমিলটেনিয়াসলি নিয়েছিলাম। তো এটা মেইনলি আপনার ডিপেন্ড করে, আপনি যদি কন্টিনিউয়াস প্র্যাকটিস করেন 2-3 সপ্তাহ, আই থিঙ্ক ইটস ইনাফ টু গেট আ গুড স্কোর। আপনি যদি 8 ব্যান্ড পেতে চান তাহলে হয়তো বা একটু প্র্যাকটিস দরকার পড়তে পারে, কিন্তু 2 থেকে 3 সপ্তাহ ইফ ইউ প্র্যাকটিস ভেরি ওয়েল ইন অল দিস 4 মডিউলস, যেটা আমার মনে হয় এটা যথেষ্ট হতে পারে। এবং ইউটিউবেও অনেক ধরনের কিন্তু কথা হচ্ছে যে আমরা যখনই কিছু সার্চ করি অ্যান্ড আমি আইটিতে কাজ করি, আমার অনেক বেশি গুগল সার্চ নিয়ে আমার যেটা একটা আছে যে অনেক বেশি ইনফরমেশন, কিন্তু কোনটা ঠিক কোনটা আপনার জন্য সঠিক which is suitable for you it's hard to find, যেহেতু অনেক ধরনের ইনফরমেশন থাকে। তো আপনি যদি কোন একটা স্ট্রাকচার নিজের জন্য আপনি ফিক্স করেন যে হ্যাঁ আমি এইভাবে এই কাজটা করব, যদি এটা কাজ if it's not fruitful তাহলে আপনাকে ডেফিনেটলি অন্য কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে নিজের জন্য। তো ইনফরমেশন, there are lots of information but the candidate needs to know and they need to practice to see যে তার জন্য কোনটা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল। স্পিকিং এর আমি যেটা মনে করি অনেক মানুষের একটু প্রবলেম হতে পারে স্পিকিং লিসেনিং এর জন্য আমি যেটা বলবো যে নিউজ রিপোর্টাররা that is the most professional way you can listen someone speak in English। তো আপনি যদি নিউজ দেখেন বিবিসি, সিএনএন, আল জাজিরা, হোয়াটএভার নিউজ ইউ ওয়াচ, আপনি যদি তাদের টোন তাদের কথা বলার যে স্পিড আপনারা যদি ওটা বুঝতে পারেন তাহলে ডেফিনেটলি ইয়োর লিসেনিং ইজ ডেফিনেটলি গুড। আর আরেকটা ছোট একটা টিপস হচ্ছে যে আপনার স্পিকিং লিসেনিং এর জন্য আপনি যখন ইউটিউবে আপনি কোনো ভিডিও, আমি স্পেশালি টেড টক দেখতাম, তো টেড টকে আমরা যখন ইউটিউবে যদি আপনি ল্যাপটপ আপনার ফোন দিয়ে যদি আপনি অন করেন একটা ভিডিও, ওখানে 3টা ছোট ডট থাকে এন্ড দেয়ার ইজ অ্যান অপশন টু সি দ্য ট্রান্সক্রিপ্ট। তো আপনি ওখানে ট্রান্সক্রিপ্ট পড়তে পারবেন যে স্পিকার কি বলতে চাচ্ছে। এখন টেড টক ইজ আ ভেরি গুড প্লেস বিকজ ওখানে স্পিকাররা অনেক ধরনের দেশ থেকে আসে তাদের নিজের রিসার্চের ব্যাপারে কথা বলতে, এবং তাদের সবারই নিজের অ্যাকসেন্ট আছে, নিজের টোন আছে, কথা বলার নিজের পেস আছে। তো ওইটা আমার মনে হয় যে টেড টক ইজ ভেরি হেল্পফুল। তো আমি যেটা করতাম, কারো যদি স্পিকিং এর সমস্যা হয় তারা টেড টকের ট্রান্সক্রিপ্টটা বের করে যখন স্পিকার কথা বলবে ট্রান্সক্রিপ্টটা হাইলাইট হবে, স্পিকার একটা সেন্টেন্স বললো, আপনি পজ করবেন ভিডিও এন্ড আপনি ওই সেন্টেন্সটাই ঠিক ওই টোনে ওই পেসে আপনি যদি বলেন
And if you practice that, maybe like 3 videos or 2 videos each day, it's going to improve your speaking skills a lot. আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমি আশা করি আমাদের আজকের এই ওয়েবিনারটা যারা পিটিই এক্সাম দিতে ইচ্ছুক এবং এটা নিয়ে যাদের কনফিউশন আছে, আশা করি তাদের কনফিউশনটা অনেকটাই দূর করেছে। সো আমরা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।